নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস, আর আপনারা দেখতে শুরু করেছেন বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের শান্ত সম্প্রচার এক্স ফ্যাক্টর। আপনারা জানেন অনেকেই যে আমার সম্প্রতি ডান চোখটি অপারেশন হয়েছে, সামান্য ছানি অপারেশন হয়েছে, বড় কিছু না। এবং সেই অপারেশনের জন্য চড়া আলোয় শুটিং করা যাচ্ছে না, অর্থাৎ স্টুডিওর মধ্যে বসে আমরা শ্যুট করতে পারছি না। সেখানে প্রায় 4500 ওয়াটের আলো জ্বলে, তাই সেখানে বসে শ্যুট করা আমার পক্ষে সম্ভব নয়। তাই বাড়িতে বসেই আপনাদের জন্য অনুষ্ঠান করছি। ঘটনাটা হচ্ছে এই 2-3 দিন আপনাদের সামনে আসিনি, কিন্তু আমি কিন্তু প্রচুর ভিডিও শুনেছি। এলইডি স্ক্রিনে চোখ রাখা বারণ, তাই এলইডি স্ক্রিনে তাকাতে পারিনি, কিন্তু থাম্বনেলগুলো দেখে ভিডিওগুলো চালিয়ে কানে ইয়ারফোন দিয়ে শুনেছি। বাজারে কত রকম খবর রটছে। কেউ বলছেন নতুন দল হচ্ছে, কেউ বলছেন বিজেপি ইতিমধ্যে বেশ কয়েকজন ইউটিউবারকে, কেউ বলছেন 10 কোটি, কেউ বলছেন 20 কোটি, কেউ বলছেন 30 কোটি টাকা দিয়েছে। আবার কেউ বলছেন নতুন দল হলে শুভেন্দু অধিকারী নেতৃত্ব দেবেন, কারণ দিলীপ ঘোষ তিনি আসছেন রাজ্য বিজেপি সভাপতি হয়ে, এবং সভাপতি দিলীপ ঘোষ যদি রাজ্য বিজেপি সভাপতি হয়ে যান, তাহলে শিরে সংক্রান্তি তো বটেই শুভেন্দু অধিকারীর, কারণ এই শুভেন্দুই চক্রান্ত করে দিলীপ ঘোষকে জেতা আসন খড়গপুর থেকে সরিয়ে তিনি দুর্গাপুর দিয়েছিলেন, বর্ধমান দুর্গাপুর আসনে পাঠিয়েছিলেন, এবং নিশ্চিত হারের মুখে ফেলে দিয়েছিলেন দিলীপ ঘোষকে। দিলীপ ঘোষের রাজনৈতিক জীবনই প্রশ্নচিহ্নের মুখে রয়ে গিয়েছিল। ওদিকে দিলীপ ঘোষ তার স্বমহিমায় ফিরেছেন, কখনো মানে কাটারি কিনছেন, কিনে বলছেন যে এটাকে কিভাবে ব্যবহার করতে হবে, কখনো বলছেন কোনো মহিলাকে উদ্দেশ্য করে গলা টিপে দেব। তিনি তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি কিন্তু ফিরে এসেছেন, এবং তার এই ফিরে আসা শুভেন্দু অধিকারীর খুব কাছে বিড়ম্বনার ব্যাপার। কেন? কারণ শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই, আমি একটি ভিডিও দেখতে বাধ্য হলাম, যেখানে শুভেন্দু অধিকারী হাত উঠিয়ে দেখাচ্ছেন যে তার হাত কেটে গিয়েছে পুলিশি অত্যাচারে। আমি জানি না তার হাত কেটে গিয়েছে, তিনি কোথায় তার ডাক্তারি পরীক্ষা করিয়েছেন, তার মেডিকেল রিপোর্ট কি, এগুলো আমি জানি না, আদৌ করিয়েছেন কিনা জানি না। একজন বিধায়ক তো অ্যাম্বুলেন্স নিয়ে চলে গেলেন আমাদের, এবং তিনি যে ছবিটি দেখাচ্ছেন হাত কাটার, সেখানে কোথাও রক্তের দাগ আমি দেখতে পাইনি, আপনারা পেলে জানাবেন। হয়তো ছড়েই যেতে পারে, ধস্তাধস্তিতে হতেই পারে। তবে শুভেন্দু অধিকারী যে ধরনের সিকিউরিটি নিয়ে ঘোরেন, প্রায় 50-60 জন সিকিউরিটি তাকে ঘিরে থাকে, তারপরেও যদি শুভেন্দু অধিকারী এইভাবে আঘাতপ্রাপ্ত হন, তাহলে বলতে হবে তার সিকিউরিটি ব্যর্থ, কেন্দ্রীয় সরকারের দেওয়া, স্বরাষ্ট্র মন্ত্রকের দেওয়া সিকিউরিটি ব্যর্থ, কারণ শুভেন্দু অধিকারীকে তারা রক্ষা করতে পারেননি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু ঘটনা হচ্ছে যে এই যে নতুন দল হচ্ছে, এর আগে আমরা আপনাকে বলেছিলাম যে তাম্রলিপ্ত কংগ্রেসের কথা উঠে এসেছে, তারপরে একটি নতুন দল ঘোষিত হলো, সাংবাদিক সম্মেলন করে সে ছবিও আপনাদের দেখিয়েছি আমরা, সবই তো হলো, কিন্তু নতুন দল এসে পশ্চিমবাংলার পট পরিবর্তন করতে পারবে? তৃণমূলের যারা চোর তাদেরকে সরিয়ে একটা সুশাসন সরকার, সুশাসনের সরকার আনতে পারবে? আমরা এই নিয়ে অনেক চিন্তা ভাবনা করে আপনাদের কাছে আজকে এই এপিসোডটা আনছি। দেখুন, ভারতবর্ষে কখনোই দুর্নীতি কখনো রাজনৈতিক ইস্যু হয়ে ওঠেনি, কারণ আমরা সকলেই জানি যেই যায় লঙ্কায় সেই হয় রাবণ। ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে যেই ক্ষমতায় আসুক না কেন, শাসক দল তার কিছু খুচরো নেতা চুরি চামারি করবে, সেটা বিজেপি আসলেও করবে, বামফ্রন্ট আমলেও করেছে, তৃণমূল আমলেও করছে। কিন্তু আমরা সাধারণ মানুষ কি চাই? আমরা চাই যে আমাদের সরকারি পরিষেবাটা যেন ঠিকঠাক পাওয়া যায়। আমি সম্প্রতি উত্তরবঙ্গ এবং প্রায় নদিয়া থেকে শুরু করে, নদিয়াও বলবো না, উত্তর 24 পরগনার কিছুটা অংশ, নদিয়ার পুরোটা, মালদা, মুর্শিদাবাদ, 2 দিনাজপুর এবং আলিপুর দুয়ার, সঙ্গে শিলিগুড়ি, দার্জিলিং, এই অঞ্চলগুলো ঘুরে বেরিয়েছি, এবং আগামী 3 তারিখে আবার বেরোচ্ছি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম আর পুরুলিয়ার উদ্দেশ্যে। মানুষের সাথে কথা বলে দেখেছি, মানুষ পরিষেবা চায়। লঙ্কায় যে যাবে সে তো রাবণ হবেই, সে তো চুরি করবেই। সামান্য কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান প্রত্যেকেই চুরি করেন, সুযোগ পেলে চুরি করতে কেউ ছাড়েন না এদেশে। এবং ঘটনাচক্রে বিজেপি থেকে আসা, সম্প্রতি এসছেন তাপসী নামের যিনি বিধায়ক, বিজেপি ছেড়ে তৃণমূলে এসছেন, তিনি বলছেন যে শুভেন্দু অধিকারী নিয়মিত
টাকা তোলেন হলদিয়া থেকে, নিয়মিত এখনও তোলেন। তো চোর কেউ নিজেকে দুধে ধোয়া তুলসী পাতা বলতে পারবেন না, চোর সকলেই, কেউ বড় চোর আর কেউ ছোট চোর। কেউ হলদিয়া থেকে টাকা তুলছেন, কেউ চাকরি বিক্রি করে টাকা তুলছেন, কেউ চিরকুটের মাধ্যমে টাকা তুলছেন, টাকা প্রত্যেকেই তোলেন। তা টাকা তোলাটা আমাদের কাছে ইস্যু না। টাকা তোলেন কাদের কাছ থেকে? যাদের কোনো দুর্বলতা থাকে। ধরুন কোনো প্রমোটার, তার বিল্ডিং পাস হয়েছে G+4, অর্থাৎ তিনি 4 তলা আর নিচে 1 তলা 5 তলা করতে পারবেন, তিনি 7 তলা বিল্ডিং করবেন, তিনি টাকা দিতে বাধ্য থাকেন। তখন তিনি যদি G+4 আইন মেনে সমস্ত বিল্ডিং করেন, তখন তাকে কাউন্সিলর কেন, পাড়ার কোনো বিধায়ক বা MP কাউকেই টাকা দিতে হয় না। অর্থাৎ যারা চুরি করে তারাই কিন্তু এই চুরির মদতটা দেয়, টাকা পয়সা তারাই দেয়। যারা ঘুরপথে চাকরি পেতে চায়, সেটাও তো অন্যায়, তারাই টাকা দিয়ে চাকরি পেতে চেয়েছে যাদের যোগ্যতা নেই। তাই যোগ্যতার উপর যাদের ভরসা নেই বা যাদের নিজেদের কৃতকর্মের উপর ভরসা নেই, তারাই টাকা পয়সা দিয়ে এইসবগুলো করে। এবং এক শ্রেণীর নেতা থাকেন, সব দলেই থাকেন, আমি তৃণমূল, কংগ্রেস, বিজেপি, CPM, ফরওয়ার্ড ব্লক, RSP নির্বিশেষে বলছি, তারা ওত পেতে থাকেন যে সামনের লোকটি কখন ভুল করবে, কখন তার কাছে আসবে, তার কাছে দাক্ষিণ্য চাইবে, তার কাছে ত্রাণ চাইবে, তখন তিনি ঝোপ বুঝে কোপটা মারবেন। কিন্তু পরিষেবাটা কি? পরিষেবা কি? রাস্তা, জল, আলো, তারপরে ধরুন এই যে সরকারি প্রকল্পগুলো, কেন্দ্রীয় সরকারেরও অনেক প্রকল্পের নাম আপনি শুনেছেন, উজালা গ্যাস যোজনা, মুদ্রা লোন যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও যোজনা, এরকম অজস্র জনহিতকর প্রকল্প কেন্দ্রীয় সরকারেরও আছে। কিন্তু সেটা পশ্চিমবঙ্গ মানুষের কি কাজে লেগেছে? কোথাও কাজে লেগেছে? উল্টে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা যাতে না পাওয়া যায়, তার জন্য দরবার করেছেন শুভেন্দু অধিকারীরা। যাতে 100 দিনের কাজের টাকা, মনরেগার টাকা মানুষ যাতে না পায়, তার জন্য সুপারিশ করছেন শুভেন্দু অধিকারীরা। কেন্দ্রীয় সরকারের প্রকল্প পশ্চিমবাংলায় একটাও সেভাবে রূপায়িতই হয়নি। উল্টো দিকে তৃণমূল সরকার, তারা কিন্তু প্রকল্পগুলো সুন্দরভাবে রূপায়িত করেছেন। যেমন ধরুন লক্ষ্মীর ভাণ্ডার, যিনি বিজেপি করেন বা বিজেপিকে ভোট দেন, এরকম লোকও লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন। যিনি CPMকে ভোট দেন, তিনিও পাচ্ছেন। অর্থাৎ দল মত নির্বিশেষে তিনি কিন্তু মানুষের কাছে পরিষেবাটা পৌঁছে দিতে পেরেছেন, এবং এইটাই তৃণমূল সরকারের সবচেয়ে বড় সাফল্য। আমরা অনেক সময় খুব বুক বাজিয়ে গর্ব করে বলি, বামফ্রন্ট সরকারের সবচেয়ে বড় সাফল্য যদি থাকে, সেটা হচ্ছে ভূমি সংস্কার। আর তৃণমূল সরকারের সবচেয়ে বড় সাফল্য যদি থাকে, তাহলে এই দল মত নির্বিশেষে, রং না দেখে সরকারি পরিষেবাটা পৌঁছে দেওয়া। স্বাস্থ্যসাথী পান না এমন কোনো পরিবার পশ্চিমবাংলায় কি আদৌ আছেন? যারা আছেন তারা কাছাকাছি সরকারি হাসপাতালে গেলেই স্বাস্থ্যসাথীর কার্ড হয়ে যাবে। তো এই রকমভাবে সরকারি প্রকল্পগুলো মানুষের কাছে পৌঁছে দিয়েছেন তৃণমূল সরকার। উল্টো দিকে কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলো আছে, সেই প্রকল্পগুলো মানুষের কাছে পৌঁছয়নি, পৌঁছতে দেওয়া হয়নি। কেন্দ্রের যে 12 জন সাংসদ আছেন বিজেপির, তারা পৌঁছতে পারেননি। কিন্তু উল্টে তারা এখানে হিন্দু হিন্দু, ভাই ভাই ইত্যাদি ইত্যাদি করে বিভিন্ন ন্যারেটিভ তৈরির চেষ্টা করছে। সঙ্গে ওই ABP, TV9, রিপাবলিক, এরকম কয়েকটা চ্যানেল তারা তো আছেই। আরও একটা খবর উড়ে এলো, যেটা আপনাদেরকে শুরুতেই বললাম, যে বেশ কিছু ইউটিউবারকে নাকি কেউ বলছেন 10 কোটি, কেউ বলছেন 20 কোটি, কেউ বলছেন 30 কোটি টাকা ফান্ডিং করছে বিজেপি আগামী 26-এর নির্বাচনকে সামনে রেখে। কলকাতা টিভির বয়ান অনুযায়ী 10 কোটি, আরও দুটি চ্যানেল দেখলাম, তারা কেউ বলছেন 20 কোটি, কেউ বলছেন 30 কোটি, 4 জন না 8 জন ইউটিউবারকে তারা দেবেন। তাদের পয়সা আছে, তারা দিতে পারেন, ইউটিউবারকে পয়সা দিতে পারেন। এরকম প্রলোভন আমাদের কাছেও প্রচুর আসে, এবং যারা এই প্রলোভনের ফাঁদে পা দেয়, তারা রোজগার করে। তাদেরকে আমাদের মতো আপনাদের কাছে বলতে হয় না যে আপনারা কিছু আর্থিক সাহায্য পাঠান, আমরা আমাদের সমীক্ষাটা সম্পূর্ণ করি। কি তারা বহালতবিয়াতে আছেন, তারা প্লেনে করে কখনো দিল্লি যাচ্ছেন, কখনো ব্যাঙ্গালোর চলে যাচ্ছেন। আমরা ট্রেনে করে যাওয়ার কথাও ভাবতে পারি না। যেতে গেলে অন্তত দুজনকে যেতে হয়, একজন ক্যামেরা পার্সন, আরেকজন আমাকে অন্তত যেতেই হবে। দুজনে ট্রেনের ভাড়া, যাওয়া আসা, থাকা খাওয়ার খরচ আমরা অ্যাফোর্ডই করতে পারি না। এই অ্যাফোর্ড করতে না পারার কারণে আমরা অনেক খবর মিস করে যাই। কিন্তু পশ্চিমবাংলার কোনো খবর আমরা মিস করি না। আমরা যেমন মিস করতে চাইছি না আগামী 26-এর নির্বাচনের ফল কী হবে। আগামী 26-এর নির্বাচনের ফল ইতিমধ্যে কিন্তু ঘোষণা না করলেও আপনারা বুঝে গিয়েছেন যে তৃণমূল বিপুল সংখ্যায় আসছে, এর মধ্যে কোনো ভুল নেই। কিন্তু এই যে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হচ্ছে হিন্দু হিন্দু, ভাই ভাই, একে হাওয়া দিতে কিছু ইউটিউবারকে কাজে লাগানো হচ্ছে। এবং শুধু ইউটিউবারকে কাজে লাগানো হচ্ছে না, বেশ কিছু মুসলিম নামধারী ফেক প্রোফাইল ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে,
সেটা এক্স হ্যান্ডেলেও তৈরি হয়েছে, ফেসবুকেও তৈরি হয়েছে, ইউটিউবেও তৈরি হয়েছে। দেখবেন তাদের কবে থেকে তারা স্টার্ট করেছেন। যখন এরকম ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে আপনি দেখবেন তারা কবে থেকে স্টার্ট করেছেন, তাহলেই বুঝে যাবেন। তো এইভাবে একটা মিথ্যে প্রোপাগান্ডা বা একটা হিন্দুত্বের প্রোপাগান্ডা তৈরি করতে চাইছেন তারা। ভালো কথা চাইছেন, হিন্দুত্বের প্রোপাগান্ডা করে যদি পশ্চিমবাংলার ভোটে জেতা যায় তাহলে নিশ্চয়ই বেলুন মঠের যারা মহারাজ তারা সবার আগে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী হতেন। পশ্চিমবাংলায় এটা চলে না। অথবা ফুরফুরা শরীফের তোহা সিদ্দিকী বহু আগেই হয়তো আমাদের দেশের আমাদের রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে বসতেন। এগুলো হয় না, পশ্চিমবাংলায় এসব চলে না। তবুও বিজেপি চেষ্টা করছে, কারণ 70% হিন্দু। এই 70%-এর মধ্যে যদি বিজেপিকে মানে 60-70% লোক ভোট দেয় তাহলে বিজেপি ক্ষমতায় চলে আসবে, এরকম তারা ভাবছেন। তাদের ভোট এখন কত? মেরে কেটে 39%। তৃণমূলের ভোট কত? 46%। তফাৎ কত? 8%। এই 8% অতিরিক্ত হিন্দু ভোট পাওয়ার লোভে যে হিন্দুত্বের কথা তারা বলছেন সেই হিন্দুত্ব পশ্চিমবাংলাবাসী বিশ্বাসই করে না। পশ্চিমবাংলাবাসী স্বামীজির হিন্দুত্ব জানে, পশ্চিমবাংলাবাসী শ্রী চৈতন্যের হিন্দুত্ব জানে। পশ্চিমবাংলাবাসীকে এই হিন্দুত্ব, নয়া সনাতনী হিন্দুত্ব, এটা দিয়ে পশ্চিমবাংলাবাসীকে কাবু করা যাবে না, বা দা কাটারি বল্লম ইত্যাদি ইত্যাদি দেখিয়েও কিছু হবে না। এবার রইল বামেদের প্রশ্ন। বামেরা কি করবে? বামেরা যেটা করতে পারে সেটা হচ্ছে যে বামেদের সাথে বিজেপির একটা অলিখিত চুক্তি হতে পারে যে আমাদের অন্তত খান পাঁচেক আসন তোমরা জিতিয়ে দাও, আমরা তোমাদের কয়েকটা আসনে জিতিয়ে দেওয়ার চেষ্টা করছি। কিন্তু বামেদের ভোট সংখ্যাই 6-7%। এবং এই 6-7% ভোট যদি বিজেপির সাথে জুড়েও যায়, মানে এলাকা বিশেষে কোনো কোনো বিধানসভায়, তাহলেও বিজেপি জেতার জায়গায় নেই। তবে বিজেপি যে জায়গাটা চেষ্টা করছে সেটা হচ্ছে যেসব আসনে 10,000-এর কম ভোটে তাদের হার ছিল সেই সব আসনে তারা বেশি করে কনসেন্ট্রেট করছে। এবং আপনাদের বলে রাখি, তৃণমূলও কিন্তু একই পদ্ধতি নিয়েছে। তারাও যেসব আসনে তারা 10,000-এর বেশি বা কম ভোটে জিতেছিল সেখানেও কিন্তু তারা যেমন কনসেন্ট্রেট করছে, তারা যেমন তাদের চিন্তাভাবনাকে সেখানে করছেন, পাশাপাশি যেসব আসনে তারা 4-5 হাজার ভোটে হেরেছিলেন সেই সব আসনে কিন্তু এবার ঝাঁপাচ্ছে তৃণমূল কংগ্রেস। ফলে লড়াইটা জমবে না মোটেও, লড়াইটা এবার একতরফাই হয়ে যাবে। যেটা বিজেপি ভাবছে যে তারা 77টা পেয়েছিলেন, যদিও এখনও কমে 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 সেটা 64তে এসে দাঁড়িয়েছে। 77টা থেকে তারা এক ধাক্কায় 150 আসন, 180 আসন ইত্যাদি পেয়ে যাবেন। পশ্চিমবাংলায় এত সহজ জায়গা নয়, এখানে মানুষের মন জয় করতে হলে মানুষের জন্য কিছু করে দেখাতে হয়। কেন্দ্রীয় সরকারে ক্ষমতা থাকা সত্ত্বেও এখানকার এমএলএ এমপিরা বাংলার মানুষের জন্য কিছু করে দেখিয়েছেন, এমনটার খবর আমরা পাইনি। এবং করে দেখিয়েছেন মানে ওই একটা গলির রাস্তা, ঢালাই রাস্তা উদ্বোধন করতে গিয়ে দিলীপ ঘোষ বলছেন গলা টিপে দেব, এবং এইসব বলে তারা খবরে আসতে চাইছেন। শুভেন্দু একটা আঁচড়ের দাগ দেখিয়ে বলছেন তিনি রক্তাক্ত হয়েছেন, তাকে আঘাত করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলছেন। এই ন্যারেটিভ পশ্চিমবাংলায় চলবে না। যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন তাকে বারবার আঘাত করা, ধরুন এই যে হাজরা মোড়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে আক্রমণটা সিপিএম করেছিল লালু আলম তার দলবল নিয়ে, এই রকম যদি প্রাণঘাতী আক্রমণ শুভেন্দুর ওপর হতো তাহলে কি হতে পারত? যদি একটা আঁচড়েই এরকম অবস্থা হয়, শুভেন্দু তো সোনার চামচ মুখে দিয়ে জন্মেছেন। তিনি তৃণমূলের ছত্রছায়া থেকে তিনি এমএলএ এমপি মন্ত্রী সবই হয়েছেন, আর বিজেপির ছত্রছায়া থেকে তিনি এখন রাজ্যের বিরোধী দলনেতা, যে দলটাকে তিনি নিজেই সামলাতে পারছেন না। 77 জন বিধায়কের বিরোধী দলনেতা ছিলেন, এখন সেটা কমে 64তে দাঁড়িয়েছে। শুনছি আগামী দিনে আরও কিছু কমতে পারে, সে খবর আপনাদের দেব। তবে একটা কথা বলি, এই কদিন আপনাদের সামনে আসতে পারেনি ঠিকই, কিন্তু বিভিন্ন ইউটিউব চ্যানেলের ভিডিও শুনেছি, বিভিন্ন খবরের চ্যানেলের ভিডিও শুনেছি। সাধারণত আমার এইগুলো দেখা হয় না একদম, তবে এই চোখ অপারেশনের জন্য বেশ কিছু ভিডিও শোনার সুযোগ হলো। কিছু ভিডিও দেখে হাসিও পেয়েছে, কিছু ভিডিও দেখে সিরিয়াস চিন্তা করতে শিখেছি। তবে ঘটনা হচ্ছে যে পশ্চিমবাংলায় মিথ্যে প্রোপাগান্ডা আগেও ছড়ানো হয়েছে। ভোজপুরি ফিল্মের ছবি দেখিয়ে বলা হয়েছে এখানে নারী নির্যাতন হচ্ছে, বাংলাদেশের ছবি দেখিয়ে বলা হয়েছে পশ্চিমবাংলায় ঈদের দিনকে রক্তগঙ্গা বইয়ে দেওয়া হচ্ছে। এরকম ন্যারেটিভ বিজেপি আগেও চেষ্টা করেছে। তবে হ্যাঁ, বিজেপির যে পিক টাইম, যেটা সর্বোচ্চ জায়গায় পৌঁছানো, সেটা কিন্তু বিজেপি পৌঁছে গিয়েছে। বিজেপির আর ওপর দিকে ওঠার জায়গা নেই, এবার নামতে শুরু করেছে বিজেপি। দেখছেন না, প্রত্যেকটা নির্বাচনে, প্রতিটা উপনির্বাচন, পঞ্চায়েত তো ছেড়েই দিন ল্যাজে গোবরে হয়ে হেরেছে,
পুরসভার নির্বাচন, যেখানে যেখানে নির্বাচন হচ্ছে সেখানেই বিজেপি হারছে। এমনকি আলিপুর দুয়ারের মতন শক্ত ঘাঁটিতেও বিজেপি হেরে গিয়েছে। তো এই রকম বিজেপি এখন নিম্নগামী দল। বিজেপির ওপর আশা ভরসা আস্থা আর মানে বিজেপির সমর্থকেরাই রাখতে পারছেন না। বিভিন্ন জায়গায় মিটিং হচ্ছে, সেখানে চেয়ার ছোড়াছুড়ি হচ্ছে, কেউ জেলা সভাপতি হলে তার বিরোধিতা হয়ে যাচ্ছে। তো এই রকম একটা ডামাডোলের মধ্যে দিয়ে বিজেপি চলেছে। তার মধ্যে ওই দা কাটারি ইত্যাদি ইত্যাদি দেখিয়ে মানুষকে ভয় দেখানোর একটা চেষ্টা হচ্ছে, বিভিন্ন রকম উত্তেজনা সৃষ্টির তৈরি করার চেষ্টা হচ্ছে। এই সবগুলোতে বাঙালি, এই সব ফাঁদে বাঙালি পা দেয়নি, দেবেও না। বাঙালি সবার আগে দেখে উন্নয়ন। আমার উন্নয়নটা যে করবে, আমার ভোটটা তাকেই। কি ভাবছেন আপনারা এই নিয়ে কমেন্ট করে লিখে জানাবেন। আমি যথেষ্ট মানে কষ্ট করে আপনাদের সামনে অনুষ্ঠানটা আনলাম, কারণ আমার একদম লাইটের সামনে বসা বারণ। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই দিক থেকে লাইট আসছে, এদিক থেকে আসছে না, মানে আমি চড়া লাইটে বসতেই পারছি না, সামান্য একটা টিউব লাইটের আলোয় করতে হচ্ছে। সেটাও আমার নিষেধ, গগলস পরেই করা উচিত, কিন্তু গগলস পরে অনুষ্ঠান করতে খারাপ লাগলো, তাই করলাম না। আপনাদের সামনে আগামীকাল সকালবেলা আসতে পারবো কি না জানি না, চেষ্টা করব আসার। তবে আপনারা সঙ্গে থাকুন। খুব দ্রুত ডাক্তার যেটা বলেছেন, আমি হয়তো আর 3-4 দিনের মধ্যেই আপনাদের কাছে আবার সেই আগের ফর্মে ফিরে আসব। আবার সেই স্টুডিও থেকে আপনাদের জন্য বিভিন্ন খবরাখবর দেব। এবার আমরা যেটা করতে চলেছি, উত্তরবঙ্গ সহ যে কটা জেলা সফর রয়েছে প্রত্যেকটি জেলায় আসন ধরে ধরে আপনাদেরকে কিন্তু আমরা এবার আসল চিত্রটা তুলে ধরব। এতদিন তো বলেছি যে মোটামুটি চিত্রটা কি কি হতে চলেছে বা কোন দিকে পাল্লা ভারী। এবার আমরা একদম আসন ধরে ধরে আপনাদের কাছে বর্তমান অবস্থার চিত্রটা তুলে ধরব। এর জন্য বেশ কিছু পরিশ্রম করতে হবে, সেটা করার মতন জায়গায় এই মুহূর্তে নেই। তবে যখন নিয়মিত অনুষ্ঠানে আসবো স্টুডিওতে বসে, তখন নিশ্চয়ই সেগুলো করার চেষ্টা করব। আর 3 তারিখে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া সফরে যাচ্ছি। সেখান থেকেই ভিডিও করব, সেখান থেকেই আপনাদের জন্য অনুষ্ঠান আনবো। যেখানেই থাকি না কেন, নেটওয়ার্ক পাওয়া গেলে অনুষ্ঠান তো নিশ্চয়ই হবে। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। দেখা হতে পারে আগামীকাল সকালবেলা, নয়তো আগামীকাল রাতে, তো নিশ্চয়ই দেখা হবে। শুভরাত্রি।